1500 মিটার উপরে অবস্থিত 40 ফুট উচ্চতার একটা হনুমানজির মূর্তি আছে এখানে। নেতাজি সুভাষচন্দ্র বসু আর তার পরিবার একসময় থাকতো এখানে, পরে তাদের এই বাড়িটাকেই মিউজিয়ামে পরিবর্তন করা হয়েছে। এখন চলে আসলাম কার্শিয়াংয়ের সর্বোচ্চ স্থান ঈগল ক্র্যাক। গার্ডেনটা বেশ ভালো সুন্দর করে ডিজাইন করেছে, ছবি তোলার জন্য, রিল বানানোর জন্য বেশ ভালো জায়গা এটা। আর উপরে দেখো পার্ক আছে একটা ওইদিকে, ওইখানে বাচ্চাদের ভালো লাগবে। এবার এই কার্শিয়াং থেকে কিভাবে বাড়ি ফিরছি সেটা একবার দেখে নাও। মেঘের সঙ্গে যেখানে পাহাড়ের প্রতিদিন দেখা হয়, চারিদিকে ছড়িয়ে থাকে চা বাগানের সবুজ কার্পেট, সেই স্বপ্নের শহরের নাম কার্শিয়াং। চলো আজ ঘুরে দেখি ব্রিটিশ আমলের ঐতিহ্যে ভরা দার্জিলিংয়ের এই লুকিয়ে থাকা সুন্দর পাহাড়ি শহরকে। ডাউহিলে আছি এখন, কালকের মতো আজকেও পুরো মেঘে ঢেকে আছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর আজকে রোহিণী ওয়াটারফল, নেতাজি মিউজিয়াম, কার্শিয়াংয়ের এরকম বেশ কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখবো এখন। তাই ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর সবার শেষে কার্শিয়াং মার্কেটটা ঘুরে দেখাবো তোমাদের। এই ডাউহিলে এই হোমস্টেতে রয়েছি আমরা। এর আগে তিনচুলাতে ছিলাম, তিনচুলার ডাউহিলের দুটো ভিডিও এই চ্যানেলে রয়েছে, গিয়ে দেখে নিও। আর কার্শিয়াং ঘুরতে আসলে কিভাবে কোন ট্রেনে বাড়ি ফিরবে সেটাও কিন্তু বলবো। সকাল 9:30 বাজে, এই আমাদের গাড়িতে লাগেজ তোলা হয়ে গেছে। আর এই ডাউহিলে আসলে এই হোমস্টেতে থাকতে পারো, ওর নাম আর ফোন নম্বর রয়েছে। আমরা একেবারে টপে ছিলাম, 2nd ফ্লোরে। আগের ভিডিওতে ডিটেলসে দেখিয়েছি হোমস্টেটা। এই গ্রাউন্ড ফ্লোরে ওরা নিজেরা থাকে, আর উপরে 2টো ফ্লোর হোমস্টে করেছে। ব্রেকফাস্ট করে বেরোলাম সকালে, পুরি আর ঘুগনি ছিল, বেশ ভালোই খাবার দাবার। আমাদের হোমস্টে থেকে বাগোড়া রোড ধরে 15 মিনিটের মধ্যে চলে আসলাম হনুমান টক। 1500 মিটার উপরে অবস্থিত 40 ফুট উচ্চতার একটা হনুমানজির মূর্তি আছে এখানে, দেখো একেবারে রোডের উপর। এই মূর্তিটি নির্মাণ করে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। 2021 সালে হনুমান জয়ন্তীর দিন এটা সাধারণ মানুষের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। গ্রানাইটের উঁচু বেদির উপর স্থাপিত এই মূর্তিটি কার্শিয়াং শহরের দিকেই মুখ করে রয়েছে। রাস্তার ধারেই ভক্তদের পুজো দেওয়ার জন্য তৈরি করা হয়েছে একটি ছোট্ট হনুমান মন্দির। কার্শিয়াংয়ের এই হনুমান স্ট্যাচু তুলনামূলকভাবে নতুন একটি দর্শনীয় স্থান। এটি প্রাচীন কোনো ঐতিহাসিক স্থাপনা নয়, তাই এর ইতিহাসও খুব বেশি পুরনো নয়। তবে অল্প সময়ের মধ্যেই এটি কার্শিয়াংয়ের অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট ও ধর্মীয় আকর্ষণে পরিণত হয়েছে। সুন্দর এই পাহাড়ি রাস্তা যেন চা বাগানের বুক চিরে এগিয়ে গেছে। দূর থেকে রাশি রাশি মেঘ ছুটে আসছে। এবার সবকিছু ঢেকে দিয়ে হয়তো বলবে এই জায়গাতে তোমাদের সময় শেষ। উপত্যকার ঢালে গড়ে ওঠা ছোট ছোট রঙিন বাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন মেঘের দেশে ছোট্ট একটি স্বপ্নের গ্রাম। আকাশ পরিষ্কার থাকলে ছবি তোলার জন্য এটা একটা বেশ ভালো জায়গা। রাস্তার মাঝে দাঁড়িয়ে এরকম রিলও করতে পারো যতক্ষণ না অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর দূরে দাঁড়িয়ে হনুমানজি মনে মনে ভাবছেন যে হ্যাঁ, ছবি তোলা, রিল শ্যুট করা এসবের জন্যই তো আমার এই মন্দির। তবে এখানকার শান্ত পরিবেশ, স্নিগ্ধ আবহাওয়া, সবুজের সমারোহ, এই সব কিছু মিলিয়ে জায়গাটি যে কোনো প্রকৃতিপ্রেমীর জন্য একটি আদর্শ গন্তব্য। কিছুক্ষণ আগে কালিম্পং শহর দেখা যাচ্ছিল এখান থেকে, 1 মিনিটের মধ্যে পুরো মেঘে ঢেকে গেল, চারিদিক সাদা সাদা হয়ে গেছে। এখন আমরা এখানে ঠিক সময় চলে এসেছি, নাহলে এখন হনুমানজির মুখটাও দেখা যাচ্ছে না ঠিক করে। এখন চলে আসলাম কার্শিয়াংয়ের একটা ঐতিহাসিক স্থানে। নেতাজি সুভাষচন্দ্র বসু আর তার পরিবার একসময় থাকতো এখানে, পরে তাদের এই বাড়িটাকেই মিউজিয়ামে পরিবর্তন করা হয়েছে। আর একসময় এই বাড়িতেই ব্রিটিশরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে হাউস অ্যারেস্ট করে রেখেছিল। এই হলো সেই নেতাজি মিউজিয়াম, চলো ভিতরে। মানে পাহাড় কিন্তু বেশ খাড়া আছে, একটা সরু জায়গার মধ্যে দিয়ে ঢুকছি, তবে বেশি দূর না, এই 1 মিনিট হাঁটতে হবে। এখন নেতাজি বাড়ির সামনেই, মানে মিউজিয়ামটার সামনেই একটা সুন্দর বাগান করা, এখানে নেতাজি স্ট্যাচুও রয়েছে একটা। আর ভিজিটিং আওয়ার দেখো, সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি। 1934 সালে শরৎচন্দ্র বসু একটা গাছ লাগিয়ে গেছিলেন এখানে, সেই গাছটা এখনও রয়েছে, এই যে এটা ক্যামেলিয়া ট্রি। কার্শিয়াংয়ের মনোরম উপকণ্ঠে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বাড়িটি অত্যন্ত যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, যা এই মহান নেতার স্মৃতিকে সংরক্ষণ করে। 1922 সালে নেতাজির ভাই শরৎচন্দ্র বসু আসামে কর্মরত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পিটার লেসলির কাছ থেকে ভবনটি কিনে নেন। 1939 সালে নেতাজিকে যখন গৃহবন্দী করা হয়,
তখন তিনি এই কার্শিয়াংয়ের বাসভবনে 6 মাস কাটিয়েছিলেন। দার্জিলিংয়ের গিদ্দা পাহাড়ে অবস্থিত এই বাড়িতে 2000 সাল থেকে নেতাজি জাদুঘরের পাশাপাশি হিমালয়ের ভাষা, সমাজ ও সংস্কৃতি বিষয়ক গবেষণা কেন্দ্র রয়েছে। মিউজিয়ামের ভিতরে নেতাজির ব্যবহৃত ছবি ও বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হয়। এই জায়গাটার নাম গির্ধা পাহাড়, আর এই মিউজিয়ামে নেতাজির বিভিন্ন বিরল ছবি ও তার ব্যবহৃত অনেক আসবাবপত্র সংগ্রহ করা রয়েছে। কার্শিয়াং ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এখানে এসো একবার। এখন চলে আসলাম কার্শিয়াংয়ের সর্বোচ্চ স্থান ঈগল ক্র্যাক। সিঁড়ি দিয়ে একটুখানি উপরে উঠে যেতে হবে, সামনেই গেট আছে। একসময় এখানে দুটো বড় পাথরের মাঝখানে ঈগল পাখির বাসা ছিল, সেই থেকে কিন্তু এই জায়গার নাম হয়েছে। গেট দিয়ে ঢুকতেই এখানে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। এখানে রয়েছে সুন্দর করে সাজানো একটি ছোট পার্ক, বসার জায়গা, একটি ভিউ টাওয়ার এবং চারপাশের মনোরম বাগান। 19 শতকের শেষ দিকে যখন ব্রিটিশরা কার্শিয়াংকে একটি জনপ্রিয় হিল স্টেশন হিসাবে গড়ে তুলছিল, তখন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কয়েকটি ভিউ পয়েন্ট তৈরি করা হয়। এই ঈগলস ক্র্যাক ছিল তার মধ্যে অন্যতম। জায়গাটার নামের অর্থ হলো ঈগলের পাহাড়ি চূড়া, যেখান থেকে চারিদিকে ঈগলের চোখের মতো বিশাল এলাকা দেখতে পাওয়া যায়। পরিষ্কার দিনে এখানকার এই টাওয়ারের উপরে উঠলে একদিকে দেখা যায় তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে কার্শিয়াং শহর, বিস্তীর্ণ চা বাগান, তিস্তা নদীর উপত্যকা এবং শিলিগুড়ির সমতল ভূমি। এখানে আসলে কিন্তু শীতকালেই এসো, শীতকালে সবচেয়ে বেস্ট। কিছু দেখা যাচ্ছে না দেখো আশেপাশে। এর মধ্যেও দেখে যা বুঝলাম, গার্ডেনটা বেশ ভালো সুন্দর করে ডিজাইন করেছে, বেশ সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। আর মাত্র 10 টাকা টিকিটের দাম, অনেকটাই কম। ছবি তোলার জন্য, রিল বানানোর জন্য বেশ ভালো জায়গা এটা। আর উপরে দেখো পার্ক আছে একটা ওইদিকে, ওইখানে বাচ্চাদের ভালো লাগবে। এই টাওয়ারের উপরে গিয়ে কিছু তো দেখতে পেলাম না, কিন্তু মনে হয় অন্য সময় আসলে খুব ভালো লাগতো। সুন্দর বাগানের মাঝখানে বসার জায়গাও আছে, ভালো লাগবে বসে। এসে বসতে পারো 2 মিনিট। ওই ঈগল ক্র্যাক থেকে 10 মিনিট দূরে এখন চলে আসলাম কার্শিয়াং মার্কেটে। আমাদের গাড়ি বেশ কিছুটা দূরেই নামিয়ে দিয়েছিল, তারপর আরও 5 মিনিট হেঁটে আসলাম। এটা হলো কার্শিয়াংয়ের একটি প্রাণবন্ত ও ব্যস্ত বাজার। স্থানীয় কৃষিজ পণ্য, হাতে তৈরি হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী নানা সামগ্রীর জন্য এই বাজারটি বিশেষভাবে পরিচিত। তবে এটা শুধু কেনাকাটার জায়গা নয়, এটা স্থানীয় মানুষ ও পর্যটকদের মিলনস্থল। এখানকার ব্যস্ত পরিবেশে ঘুরলে পাহাড়ি শহরের দৈনন্দিন জীবনযাত্রার একটি বাস্তব চিত্র চোখের সামনে ফুটে ওঠে। তাই কার্শিয়াং ভ্রমণে এটি অবশ্যই ঘুরে দেখার মতো একটি জায়গা। সবার লাস্টে বেরোলো একে, হ্যাঁ দেরি হয়ে গেছে তার জন্য। আমি ঘুরতে আসলে সেরকম কিছুই কিনি না, যদি একদম ইউনিক কিছু না পাওয়া যায়, মানে সেই জিনিসটা শুধু সেখানেই পাবো, কলকাতায় পাবো না। এরকম কিছু পেলেই তবে কিনি। এবার ওই গাড়ি যেখানে ছেড়েছিল ওখানে যাচ্ছি সবাই। আমাদের গ্রুপের সব মহিলাদের কেনাকাটা শেষ হয়েছে অনেক কষ্টে, মাত্র 1.5 ঘন্টা সময় লাগলো। আর আমাদের ট্যুর অপারেটর সোমনাথ দা, ওর একটু শরীরটা খারাপ হয়েছে, মানে পেট খারাপ একটু, ওই জন্য আমাদের সাথে আসেনি, গাড়িতেই বসে আছে। মানে আমাকে দায়িত্ব দিয়েছিল যে 1টার মধ্যে সবাইকে ফিরিয়ে আনবি। তা আমি ফোন করে বললাম না, আমি পারলাম না। তো সেটা শুনে হয়তো আরও অসুস্থ হয়ে পড়েছে। চলো দেখি গিয়ে। সবথেকে বড় কথা, এরা দার্জিলিংয়ে কি করেছে জানো? হরদম করে ব্যাগে 6টার জ্যাকেট কিনেছে। আর সে প্রদীপ তো ছিল একে এইটুকু, এর নিজের 4টে ব্যাগ, তারও 2টো ব্যাগ নিয়ে কাছে ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 6টা ব্যাগ নেই। হ্যাঁ, তোমার শরীর কেমন আছে এখন? ঠিক আছে। কার্শিয়াং থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন যাওয়ার পথে হঠাৎ রাস্তার বাদিকে দেখতে পেলাম একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক ঝর্ণা। এটা হলো রোহিণী জলপ্রপাত। পাহাড়ের বুক চিরে সাদা ফেনার মতো জল নেমে আসছে। জায়গাটা অনেকটাই শান্ত ও নিরিবিলি। সামনে গিয়ে দাঁড়ালে ঠান্ডা জলের ছিটে মুখে এসে লাগে। এই রোহিণী জলপ্রপাত মূলত বর্ষাকালেই সবচেয়ে বেশি প্রাণ ফিরে পায়। শীতকালে বা বৃষ্টিহীন সময়ে জলের পরিমাণ অনেকটাই কমে যায়। কুয়াশা আর সবুজ পাহাড়ের মাঝে এই ঝর্ণাকে দেখে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে একটি জীবন্ত ছবি এঁকেছে। পাহাড়, জঙ্গল, ঠান্ডা বাতাস আর ঝর্ণার অবিরাম কলকল শব্দ, সব মিলিয়ে এটি এমন একটি জায়গা যেখানে কয়েক মিনিট কাটালেই মনটা একেবারে সতেজ হয়ে যায়। এখন লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এটা রোহিণীতেই, কার্শিয়াং থেকে 1 ঘন্টা লাগলো মাত্র। নাম হচ্ছে মহেশ। আগেও এসেছি এখানে, ভালো খাবার করে।
কি কি থালি আছে? ভেজ থালি 140, মটন থালিও আছে 320 টাকা। আর মেন কোর্সে এগুলো রয়েছে, চিকেন কারি, ফিশ কারি। আমি মটন থালি অর্ডার দিলাম, দেখি কেমন হয়। আর এই রেস্টুরেন্টে কিন্তু ভালো ভিউ আছে, মানে পাহাড় দেখতে দেখতে খেতে পারবে। আমরা যেখানে বসেছি এখানে দুটো বড় বড় জানলা আছে, এই জানলার পাশেও বসতে পারো, নাহলে এই দিকে চলে আসবে, মানে ঢুকে ডান দিকে, এই যে এখানেও বসতে পারো। আচ্ছা, এই দিকটা শুধু চাইনিজ পাওয়া যায়, আর চাইনিজ আইটেম খেতে চাইলে এখানে ওই ফ্রাইড রাইস, তারপর চিলি চিকেন এগুলো পাওয়া যাচ্ছে। আর ভাত খেতে চাইলে ওই দিকটা যেতে হবে, মানে ঢুকে বাদিকে। মেনুতে ছিল ডাল, ভাত, আলু ভাজা, 2 রকমের তরকারি, পাঁপড় আর মটন। মটনের কোয়ালিটিটা অ্যাভারেজ লেগেছে আমার, বাকি সব ঠিকঠাকই আছে। তবে চিকেন থালি খেলেই মনে হয় ভালো হতো। 320 টাকা করে মটন, চিকেনটা একটু কম। 3টে বাজে এখন, খুব জোরে বৃষ্টি নেমে গেছে বাইরে। আমাদের গাড়ি এটা, তিনচুলে, ডাউহিল আর কাশিয়াং, এই 3 দিন এই গাড়ি করে ঘুরতে 14,000 টাকা নিয়েছে। বুকিং করার জন্য ফোন নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এই 3 দিনের ট্যুরে ট্রেন ভাড়া বাদ দিয়ে টোটাল আমাদের খরচ হয়েছে 6,000 টাকা। এবার এই কাশিয়াং থেকে কীভাবে বাড়ি ফিরছি সেটা একবার দেখে নাও। যাচ্ছি কিভাবে সেটা জানার আগে এখানে কিভাবে আসবে সেটা একটু দেখে নাও। আমি এসেছিলাম শিয়ালদা থেকে সন্ধ্যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে। ভোর 6:15 নিউ জলপাইগুড়ি নামিয়ে দেয়। তারপর সেখান থেকে গাড়ি করে চলে আসতে পারো কাশিয়াং। তবে আমি প্রথমে গিয়েছিলাম তিনচুলে ঘুরতে, সেখান থেকে কাশিয়াং হয়ে বাড়ি ফিরছি। পাহাড় থেকে নেমে আসলাম সমতলে। বিকেল 4:45টার মধ্যে চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন আসতে এখনো 2.5 ঘন্টা দেরি, তাই চলে আসলাম ওয়েটিং রুমে। 1 ঘন্টা বসতে 10 টাকা নেয়। 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা। আমার কোচ নম্বর ছিল B2। জায়গা মতো এসে দাঁড়িয়ে গিয়েছিলাম। একজন দেখলাম প্ল্যাটফর্মের উপরেই শুয়ে পড়েছে। আপনি ওদিকটা গিয়ে শুন না, ওদিকে ট্রেন নেই এখন, ওদিকে যান। 7:25 চলে আসলো আমাদের ট্রেন দার্জিলিং মেল। 5 মিনিট এখানে দাঁড়াবে। 3AC কামরায় বুকিং করেছিলাম। টিকিট প্রাইস ছিল 965 টাকা। ট্রেন ছাড়তে 10 মিনিট দেরি করেছিল। শিয়ালদা যখন ঢুকলাম তখন সময় ভোর 5:35। এই কাশিয়াং ট্যুর ভালো লাগলে লাইক করতে ভুলো না। এরকম আরও একটা নতুন জায়গার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরের সপ্তাহে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আমার এই ভারত দর্শন ট্রাভেল চ্যানেলে।